জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 5 জন অদম্য নারীকে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই আয়োজনে অর্থনৈতিকভাবে সফল নারী হিসাবে সম্মাননা পান শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারীর পুরস্কার পান হালিমা বেগম, সফল জননী হিসাবে মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃসহ জীবন সংগ্রামে সফল নারী হিসাবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকেও। এ সময় পুরস্কারপ্রাপ্ত নারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। নারী নির্যাতনের ঘটনা নিয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সমাজ উন্নয়নে আমরা কত গর্বিত আমাদের সাফল্যের জন্য এবং অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সবার জন্য। তারা পৃথিবীর সামনে আমাদের তুলে ধরেছে, সেই জন্য এই অভিনন্দন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরে নারী ও শিশু নির্যাতনের আমল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনও সমাজের বড় বাধা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে নারীদের পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সংহতির 20তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। নারীদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কয়েক মাস যেতে না যেতেই কোটা সংস্কার আন্দোলনে অভ্যুত্থানের ইতিহাস থেকে নারী শিক্ষার্থীদের অবদান কেন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছে, এই প্রশ্ন তোলেন বক্তারা। নারীর পোশাক নিয়ে কটূক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এবং নারীর ধূমপান করাকে কেন্দ্র করে মব তৈরি আর তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করা হয়। আমরা সমাজের ভিতরে ভীষণ রকম ভাবে একটা নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আছি। ফলে সব মিলে আমাদের প্রত্যাশিত বা আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার যেভাবে গোটা পরিস্থিতি হ্যান্ডেল করতে পারত এবং যার ফলে হচ্ছে এখানে শুধুমাত্র নারীর না, সকলের জন্যই একটা নিরাপদ পরিবেশ তৈরি হতো, সেটা আমরা দেখছি না। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার হাসপাতালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান, পাশবিক নির্যাতনে যৌনাঙ্গ জখম হয়েছে, গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার বেঁচে থাকার বিষয়ে খুব বেশি আশাবাদী নন চিকিৎসকেরা। ঢামেক পরিচালক বলেন, শিশুটির চিকিৎসা নিশ্চিতে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখে আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদ আখতার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহারের ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে।
গতকাল রাত প্রায় 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কে এই ঘটনা ঘটে। বাড়িটির পাশে শস্য প্রবর্তনা নামের প্রতিষ্ঠানের সামনে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল বোমা উদ্ধার করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার ও চিন্তক ফরহাদ মজাহারের মালিকানাধীন। রাজধানীর কলাবাগান এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগ থানার আহ্বায়ক সহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে নেওয়া হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তাদের কখন হাজির করা হবে এবং তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়াবেন কিনা? লিমন, তাদেরকে এখনও আদালতে তোলা হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলার যে কার্যক্রম সেটি শুরু হবে। যেহেতু গতকালকে তাদেরকে যৌথ বাহিনী আটক করে যে 14 জন কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালমান সহ যে বাকি 14 জন তাদেরকে যৌথ বাহিনী আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে কলাবাগান থানা থেকে তাদেরকে একটি মামলা দেওয়া হয়। সেখানে ভাঙচুর লুটপাটের যে অভিযোগ সেই অভিযোগে তাদেরকে সেই মামলায় দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে যেহেতু তাদেরকে আদালতে আনা হয়েছে তাদেরকে এখন হাজতখানাতে রাখা হয়েছে এবং এখনও তাদেরকে আদালতে তোলা হয়নি। এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি তার সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কোর্টে তোলা হবে এবং বিচারকের সামনে উপস্থাপন করা হবে। এবং তাদের স্বজনরা আমরা দেখেছি যে আজকে সকাল থেকে আমি যখন এই কোর্ট প্রাঙ্গণে এসেছি তখন থেকেই দেখেছি যে এই 14 জনের যারা স্বজন রয়েছে, পরিবার রয়েছে, তারা এখানে এসে অপেক্ষা করছেন বা তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা বেশ কয়েকজন সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের আইনজীবী যারা রয়েছে তাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বা তারা আইনজীবীর মাধ্যমে তাদের যে কথা বা তাদের যে শুনানি সেটি আসলে দেওয়ার তারা চেষ্টা করছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীও এখানে থাকবেন এবং তারা নিশ্চয়ই এখানে তুলে ধরবেন। আমরা একজনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি যে এখানকার যারা এই আসামি যারা রয়েছেন তাদের পরিবারের সঙ্গে তারা বলছেন যে তারা অনেকেই সেখানে গিয়েছেন যে এই হামলা ভাঙচুরের উদ্দেশ্যে তারা যায়নি, তারা উদ্দেশ্যে না যাওয়ার পরেও তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, সে বিষয়টি তার পরিবার বলেছেন। এবং তার পরিবার আরও বলেছেন যে তাদের আইনি যে লড়াই রয়েছে সেটি আসলে তারা করবেন, করে তাদের যেই পরিবারের সদস্যরা রয়েছে তাদেরকে মুক্ত করবেন। যদিও এখন পর্যন্ত কোর্ট আসলে বসেনি, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোন কোন ধারায় তাদেরকে আসলে মামলা দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু লুটপাট এবং হামলার যে অভিযোগেই তাদেরকে আসলে আটক করে গ্রেপ্তার পরবর্তীতে দেখানো হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করে এই লুটপাট ও হামলার যে অভিযোগের যে মামলাটি রয়েছে সেই মামলায় তাদেরকে দেওয়া হবে। তবে কোনো প্রকার রিমান্ড চাইবে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত পাওয়া যায়নি। মামলার যে ফরওয়ার্ডিংটি রয়েছে বা এজাহার যে রয়েছে সেটি পাওয়া যায়নি। তবে এখানে তদন্তকারী কর্মকর্তা বলেছেন যে 14 জনের নামে তারা এজাহার নামেও আসামি করেছেন এবং বাকি আরও অজ্ঞাতনামা আসামি রয়েছে এই মামলায়। এবং তাদেরকে এই মামলায় যখন কোর্টে প্রেরণ করা হবে তখন আসলে বলা যাবে যে কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে বা তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কি না বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরাই কি বলেন। যেহেতু এই বিষয়ে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সবসময় আসলে বলে আসছিলেন যে বেশ কিছু যে ঘটনা ঘটেছে, মবের যে সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও বলেছিলেন, এর আগে জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বলেছেন যে এই ধরনের ঘটনায় যারা যুক্ত রয়েছেন তারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নাম রয়েছে সেই নাম ব্যবহার করে তারা কোনো প্রকার এরকম কার্যক্রম আসলে করতে পারবে না। তবে এখানে যেই তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন যে মূল যে এখানে তিনি সেটি এই কলাবাগান থানার বৈষম্য বিরোধী আন্দোলনের যে আহ্বায়ক সালমান তিনি তার নেতৃত্বে আসলে সেখানে গিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। লিমন, সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন রাব্বি হোসাইন। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আগে 10 মার্চ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টার কর্মবিরতির ঘোষণা করেছিল তারা। এই দাবি নিয়ে সকালে ঢাকা মেডিকেলের সামনে চিকিৎসকরা প্রতিবাদ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রতিবাদ স্থলে আসেন। তার আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকরা 3 মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন চিকিৎসকেরা। গত
গত বিগত সময়ের বঞ্চনা এবং বৈষম্যের শিকার নিরসনকল্পে তারা দুটো দাবি উত্থাপন করেছে। একটি হচ্ছে যে ভূতাপেক্ষ প্রমোশন দিতে হবে, যে অতীতে যারা সুপারসিডেড হয়ে জুনিয়ররা প্রমোশন নিয়েছে সেই সুপারসিডেডকে যে একটি সমান্তরাল লেভেলে আনতে হলে যারা রেট্রোস্পেক্টিভ প্রমোশন ভূতাপেক্ষ পদোন্নতি এটি হচ্ছে একটি দাবি। আরেকটি হচ্ছে যে দীর্ঘদিন প্রমোশন এবং পদোন্নতির ক্ষেত্রে মানে স্থিরতার কাজ কারণে যথাযথভাবে কাজ না করার কারণে ডেডলক হয়ে গেছে এবং অনেক চিকিৎসক, নবীন চিকিৎসক যারা পদোন্নতি পাচ্ছেন না, পদের অভাব। পদোন্নতির জন্য অপেক্ষমান যে প্রায় 7,000-এরও বেশি বিশেষজ্ঞ আপনাদেরকে এই তালিকাভুক্তির প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। এর ফলে আমরা প্রথমে এই পুরো তালিকাটি আমরা যখন প্রেরণ করি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের পর্যবেক্ষণ, সেটার প্রেক্ষিতে আমরা এটাকে আবার ফেরত এনে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে প্রেরণ করছি। আপনারা জেনে খুশি হবেন যে 3033 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতির জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির প্রস্তাব ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুদিনের মধ্যে শুরু হবে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌরুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়ি বাঁধ সহ ইতিমধ্যে সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে প্রায় 80%। সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির। এ সময় তিনি বিআইডব্লিউটি এর সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে এটি নতুন দিগন্ত সূচনা করবে বলে মনে করছেন দ্বীপের বাসিন্দারা। এর মাধ্যমে অবসান হবে 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুর্ভোগের। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করছে 3টি গ্রামের মানুষ। অংশগ্রহণকারীরা জানান, গেল 15 দিন ধরে আন্ধারমানিক থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে কালীগঙ্গা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ফলে নদীর তীরবর্তী 4টি গ্রামের ফসলি জমি নদীগর্ভে চলে গেছে আর হুমকির মুখে রয়েছে শত শত বিঘা ফসলি জমি। মাটি কাটা বন্ধে জেলা প্রশাসক থেকে সহায়তার দাবি তাদের। ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে আগুন লাগার 1 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানায় যে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন সকাল 10:45টার দিকে ত্রিশালের ঝলা স্টেশনে পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। পরে খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রিলিফ ইঞ্জিনের সহায়তায় জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যাওয়া হয় ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে। 5 মাসের ব্যবধানে আবারও আগুনে পড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কয়ারের বাজার। গেল রাত 8টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে 1.5 ঘন্টার আগুনে পুড়ে যায় লার্মা স্কয়ারের 10 থেকে 12টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় লার্মা স্কয়ারের বাজারের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, ছিনতাই রোধে সহায়ক পুলিশ ফোর্স মাঠে নামানো হয়েছে। বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনা নিয়ে ডিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, নিবিড়ভাবে তদন্ত করে জড়িত 7 জনের মধ্যে 6 জনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তারাবির নামাজের সময় ঘরবাড়ি ও দোকানপাটে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসাবাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে
রাশিয়ার ওপর। শুক্রবার মস্কোকে এমন হুঁশিয়ারি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একথা জানান তিনি। বৃহস্পতিবার রাতভর ইউক্রেন ভূখণ্ডে হামলার পরদিনই রাশিয়ার উপর চটেছেন ট্রাম্প। বলেন, দেরি হওয়ার আগে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে হবে। যদিও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান থেকে এ পর্যন্ত 21,000 নিষেধাজ্ঞা জারি হয়েছে মস্কোর উপর। আরব লীগের পর গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন দিয়েছে ওআইসি। শনিবার জেদ্দায় সংস্থাটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপ হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাপানের সমর্থন লাভের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। আগামী 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরায়েলকে আলটিমেটাম দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। অন্যথায় লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী জাহাজের ওপর পুনরায় হামলা চালানোর হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন ফিলিস্তিনি। খেলাধুলার খবর। ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাবাডিতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিবিয়ানের 926তম গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার আল শাবাবের বিপক্ষে গোল করেছেন 40 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিয়ারের 926তম গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার আল শাবাবের বিপক্ষে গোল করেছেন 40 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই গোল দিয়েই অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ সুপারস্টার। 2023 সালে আল নাসরে যোগ দেবার পর এখন পর্যন্ত গোল করেছেন 90টি। পুরো ক্যারিয়ারে 5 ক্লাবের হয়ে খেলে। ম্যানচেস্টার, রিয়াল ও জুভেন্টাসের হয়ে করেছেন যথাক্রমে 145, 450 ও 101 গোল। বর্তমানে মেসির গোল সংখ্যা 852। 37 বছর 8 মাস বয়সী মেসি 30 পেরোনের পর করেছেন 227 গোল, যা ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে 126 গোল কম। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।